8 দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে ব্যবস্থা নেবেন আশা অ্যাটর্নি জেনারেলের। ইন্টারনেট বন্ধে জড়িত যেই হোক ছাড় পাবেন না, মন্ত্রী হলেও না। আইসিটি ভবনে তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানালেন তদন্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে আজই। গণজাগরণ নস্যাৎ করতে সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে আহ্বান। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কর্মস্থলে পুলিশ সদস্যরা স্বাগত জানালো সাধারণ মানুষ। যোগ দিলেন ট্রাফিক ব্যবস্থাপনায়। ব্যবসা প্রতিষ্ঠান সহ সবখানে শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। যাদের হাতে আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্র অবৈধভাবে গেছে, আগামী 7 দিনের মধ্যে সেগুলো জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। জমা না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন আনসার সদস্যদের দেখতে গিয়ে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের বলেন, অবৈধ যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের তদন্ত প্রতিবেদন আজই পাওয়া যাবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সকালে আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে এই কথা বলেন নাহিদ। এছাড়া 10 মিনিট স্কুল সহ যেসব স্টার্টআপ ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল তাদের বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাসও দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করছেন নতুন উপদেষ্টা। আজকে হয়তো একটা প্রাথমিক আমরা তদন্ত রিপোর্ট, যেহেতু 24 ঘন্টার সময় দিয়েছি, এটার উপর নির্ভর করে হয়তো পুনরায় তো যদি তদন্ত করা লাগে বিস্তারিতভাবে সেটি করা হবে। এবং অবশ্যই এই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে। যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আন্দোলনের পক্ষে, জনগণের পক্ষে যারা ছিলেন, এই কারণে যদি কেউ বঞ্চিত হয়ে থাকে অবশ্যই তাদের প্রতি সুবিচার করা হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকাল 7টায় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সঙ্গে ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা। পরে স্মৃতিসৌধে প্রদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শ্রদ্ধা জানান। স্মৃতিসৌধের পর প্রধান বিচারপতি সকাল 8:45টার দিকে জাতীয় শহীদ মিনারে যান। সেখানে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিচার বিভাগের সব খাতে সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন আইনজীবীরা। তারা বলছেন, মামলার জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপ মুক্ত রাখা সহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে 5 চ্যালেঞ্জ। অ্যাটর্নি জেনারেল বলছেন, বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত রাখতে, বিচার প্রার্থীর আস্থা ফেরাতে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সব ধরনের ব্যবস্থা নেবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এদিকে 8 দিন পর আজ খুলেছে সুপ্রিম কোর্ট। করেন 24তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগ করেন আপিল বিভাগের
আরও 5 জন বিচারপতি। সঙ্গে সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে 25তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার অনুষ্ঠিত হয় শপথ। ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য। আইনজীবীরা বলছেন, মামলা জট কমানো, আস্থা ফেরানো, দুর্নীতি ও হস্তক্ষেপ মুক্ত রাখা সহ নতুন প্রধান বিচারপতির সামনে রয়েছে 5 চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে বিচার বিভাগকে যে নির্বাহী বিভাগের বিশেষ করে আইন মন্ত্রণালয় দ্বারা শৃঙ্খলিত ছিল এবং এখানে দলীয় আনুগত্যের যে একটা কালচার এস্টাবলিশ হয়েছে এটাকে ভেঙে চুরমার করে দেওয়া। বিচার বিভাগে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া, যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা যেন তাদের স্বচ্ছতা এবং আইনানুগ আচরণটা অব্যাহত রাখেন, সেই জায়গাটাও এনশিওর করা দরকার। অ্যাটর্নি জেনারেলের আশা, আস্থা ফেরাতে এবং প্রভাবমুক্ত রাখতে বিচার বিভাগকে ঢেলে সাজাবেন প্রধান বিচারপতি। এই পুনর্জন্মকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধানের অভিভাবক, ওনারা এই সংবিধানকে সমুন্নত রাখবেন, রক্ষা করবেন, এই শপথ নেন। সুতরাং ওখানে ওনাদেরকে মানসিকভাবে কনসায়েন্স ডেভেলপ সংস্কার করা, যাতে পরবর্তীতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে, বহুদলীয় গণতন্ত্র যাতে আমরা স্টাবলিশ করতে পারি, এখানে যাতে কোনো একক দলের প্রাধান্য না থাকে বা একক দলের প্রাধান্য থাকলেও সে যাতে কখনো স্বৈরাচারে রূপান্তর হতে না পারে। শুধু বিচার বিভাগই নয়, সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে সংস্কার ও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরিতে বর্তমান সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এই আহ্বান জানান তিনি। এর আগে আরাফাত রহমান কোকোর 55তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে সে সরকার সব বিপদ কাটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সব ধরনের উদ্যোগ নেবে। তবে গণজাগরণকে নস্যাৎ করতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমি অনুরোধ করব ইন্টারিম গভর্নমেন্টকে যে অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে বোর্ড মিটিং এর মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়ের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের ও অন্যান্যরা এই গ্রুপের শেয়ার হোল্ডার। এই গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়া একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। 2-1 দিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এই গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে কথা বলছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। সরাসরি যাচ্ছে সেখানে। ছিল সেটা হয়তো বলতে চেয়েছি।
করলে করেছেন, আমি সবটা তো টু দি পয়েন্টে মনে নেই। উনি একটা কথা বলেছেন যে ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ এবং অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা এসেছে এবং এর মধ্য দিয়ে তিনি প্রধান বিচারপতি হয়েছেন। তিনি সততা, দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করবেন। এটা যদি একটু বলবেন। সেটা আমি বলেছি। বিচারকদের নিয়োগ আইনি এবং শাসন বিভাগের হস্তক্ষেপ মুক্ত হওয়া উচিত কথা বলেছেন। উনি বলেছেন, কি বলেছেন? উনি বলেছেন নিয়োগ প্রক্রিয়ায় একটা বিধিমালা থাকা উচিত, একটা আইন থাকা উচিত, যেটা আমাদের সংবিধানেও আছে, যেটা বারের থেকে, বিভিন্ন সিভিল সোসাইটি থেকে, আইনজীবীদের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি, সেটাই রিইটারেট করেছেন। আচ্ছা, আপনার অফিসের অনেকেই তো পদত্যাগ করেছেন এর মধ্যে, 70 জনের বেশি। আপনাদের কি কোনো ইয়ে আছে, বাকি যারা রয়েছেন, যারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত, তাদের ব্যাপারে আপনার কিছু বলার আছে? এটা আইন মন্ত্রণালয় দেখবেন। নিয়োগকারী কর্তৃপক্ষ এবং নিয়োগ বাতিল করার কর্তৃপক্ষ সরকারের। আমার সাথে যারা এসে আজকে কাজ করতে চেয়েছেন, আমি বলেছি আনটিল ফার্দার অর্ডার আপনারা কাজ করবেন, আমার তো সেখানে কোনো ই নেই। থ্যাংক ইউ। কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। সকাল থেকে থানায় ও ট্রাফিকের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছে তার কাছে। লিপি, চট্টগ্রামেও ব্যস্ততম যে রাস্তাগুলো, সেখানে যানবাহন যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ সকাল থেকে কাজ শুরু করেছে এবং ট্রাফিক পুলিশদেরকে ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে ছাত্ররা কিন্তু বরণ করে নিয়েছেন। এবং ছাত্ররা বলছেন যে গত 6 দিন ধরে তারা যে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন, হয়তো কিছু বিশৃঙ্খলা ছিল কিংবা তাদের অনেকগুলো ট্রাফিক জ্ঞান না থাকার কারণে সঠিকভাবে যে যানবাহন নিয়ন্ত্রণ সেটা করতে সমস্যা হচ্ছিল। তবে আজকে থেকে যখন ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে, তখন তারা কিন্তু ট্রাফিক পুলিশের কাছ থেকে অনেকগুলো নিয়ম শিখেছে। এবং বর্তমানে যে চিত্র আমরা বেশ কিছু এলাকা দেখেছি, বিশেষ করে আগ্রাবাদ, ওয়াসা, টাইগার পাস, জিএসির মোড়, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশরা কিন্তু কাজ করছে এবং সঙ্গে সঙ্গে যারা ছাত্ররা আছেন তারাও কিন্তু ট্রাফিক পুলিশদেরকে সহযোগিতা করছেন। এবং তারা বলছেন যে যেই অব্যবস্থাপনাটা ছিল আসলে বিশেষ করে যে চলমান পরিস্থিতিতে, তখন কিন্তু ছাত্ররা সে জায়গায় রাস্তায় নেমে যে সড়কের যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে এনেছেন। এবং সে কারণে আসলে ট্রাফিক পুলিশ কিন্তু বলছেন যে ছাত্রদের যে কষ্ট কিংবা যে কাজটা তারা সেটাকে স্বাগত জানিয়েছেন। এবং যারা যানবাহন চালক তারাও যে অনেক দিন পর ট্রাফিক ফিরে এসেছে এবং সড়কের যে শৃঙ্খলা সেটার নিয়ন্ত্রণে যে কাজ করতেছে সেটা কিন্তু তারা বলছেন যে যে ইয়ে করতেছে, কাজ করছে। এবং দেখছেন যে ট্রাফিক পুলিশকে কিন্তু ছাত্ররা সহযোগিতা করছে। এবং ছাত্ররা কিন্তু আপনারা দেখেছেন যে গত 6 দিন ধরে কিন্তু যে সড়কের শৃঙ্খলা সেটা কিন্তু ছাত্ররা করেছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত আগ্রাবাদ থেকে সর্বশেষ। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা। সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের আগ্রাবাদে। এদিকে রাজধানীতেও প্রায় 1 সপ্তাহ পর স্বাভাবিক হতে শুরু করেছে বিভিন্ন থানার কার্যক্রম। কোথাও কোথাও সেনাবাহিনী ও বিজিবির নিরাপত্তা চলছে থানাগুলোতে। তবে গত কয়েকদিন ধরে জমে থাকা নানা সমস্যার জানান দিতে থানায় অভিযোগ নিয়ে আসছেন সাধারণ মানুষ। তারা বলছেন পুলিশ না থাকায় বেড়ে গিয়েছিল অপরাধ। থানা বন্ধ থাকায় অনেক ঘটনা ঘটলেও অভিযোগ দেওয়ার জায়গা ছিল না। থানার কার্যক্রম আবারও শুরু হয়, চুরি ডাকাতির মতো ঘটনা কমবে বলেও আশা নগরবাসীর। তবে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর কার্যক্রম এখনও শুরু হয়নি। ঝামেলার পর তো থানা বন্ধ ছিল, এখন যদি থানা খুলে দেয় তাহলে আমরা মনে করেন কোনো সমস্যা হলে বা মামলা টামলা বা অনেক কিছু পুলিশের কাছে অভিযোগ করতে পারবো। এতদিন তো ঝামেলা ছিল, ডাকাতি হইতো, খবর হইতো, তারপর আমরা রাত্রে ঘুমাইতে পারিনি। আর এখন তো ইনশাল্লাহ অনেক ভালো। জনগণের নিরাপত্তার জন্য, কাজের প্রয়োজনের জন্য থানা অবশ্যই প্রয়োজন, থানা সবসময় চালু দরকার। রাজধানীতে প্রতিদিনই কমছে কোনো না কোনো পণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের কেজিতে দাম কমেছে 30 টাকা। পাল্লা দিয়ে কমেছে দেশি ও লেয়ারের দাম। নিম্নমুখী প্রায় সব ধরনের সবজি। তবে সরবরাহ কমায় বিভিন্ন মাছের কেজিতে দাম বেড়েছে 20 টাকা।
শিক্ষার্থীদের তদারকি অব্যাহত থাকলে দাম আরও কমবে প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। বাজারে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের যৌক্তিক দর নিশ্চিত করতে তদারকি বাড়িয়েছেন শিক্ষার্থীরা, যার প্রভাবে বাজারে কমতে শুরু করেছে পণ্যের দাম। এক সপ্তাহ আগেও 1 কেজি ব্রয়লার বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকা। আজকের বাজারে 160 টাকা। কেজিতে 50 টাকা কমেছে দেশি ও লেয়ারের দামও। ডিমেও মিলছে স্বস্তির আভাস। ছাত্ররা বাজার তদারকি করতেছে, বাজার মনিটরিং করতেছে ভালো। যে সিন্ডিকেট যেটা ছিল, যেটার কারণে দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি ছিল, সেটা আশা করি অনেক কমে আসবে। সব মুরগির দাম কমতেছে, কোনো সমস্যা নাই। এইভাবে হলে সাধারণ পাবলিক খাইতে পারবে, চলতে পারবো। বিক্রেতারা বলছেন উচ্চ মূল্যে বিক্রি হওয়া আলু পেঁয়াজ সহ সবজির দামও কমেছে প্রতিদিন। প্রতিটা জিনিসে কমবে, কিন্তু ধৈর্য সহ্য করে আমাদেরকে ওদের সহযোগিতা করতে হবে। আলু আপনার 60 টাকা কেজি ছিল, এখন 55 টাকা আসছে, কেজি প্রতি 5 টাকা কমছে। পেঁয়াজ ছিল 120, 15, এখন 105 টাকা আসছে। পটল মনে করেন কালো বেচে 50, আজকে 40 টাকা। ধুন্দুল মনে করেন কালো বেচে 70 টাকা, আজকে বেচে 60 টাকা। কাকল মনে করেন কাল বেচে 80 টাকা, আজকে 70 টাকা। দামের উত্তাপ নেই ডাল, তেল, চিনি সহ মুদি পণ্যের দোকানে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। পারফরমেন্সের জন্যই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে আছেন সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চলতি বছর জাতীয় দলের সব টেস্টে সাকিবকে পাওয়া যাবে বলেও জানান তিনি। এদিকে তামিম ইকবালকে ফেরাতে তার সঙ্গে কথা বলবেন বলেও জানান লিপু। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জেসও আসবে, বাট আমরা আমাদের বিসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে, সিলেকশন কমিটির কাছে এরকম একটা ডাইরেকশন থাকে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা কাজ করে যাব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দিন পর প্রাণ ফিরেছে সুপ্রিম কোর্টে। বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে প্রধান বিচারপতির সামনে 5 চ্যালেঞ্জ। আস্থা ফেরাতে ব্যবস্থা নেবেন আশা অ্যাটর্নি জেনারেলের। এবং ইন্টারনেট বন্ধে জড়িত যেই হোক ছাড় পাবেন না, মন্ত্রী হলেও না। আইসিটি ভবনে তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানালেন তদন্ত প্রতিবেদন পাওয়া যেতে পারে আজই। এই ছিল দুপুরের সময়। এরপর দেখবেন খেলার সময়। সঙ্গে থাকুন সময়।